যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বলতে আমরা এমন একটা শাসন ব্যবস্থাকে বুঝি যেখানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের অস্তিত্ব থাকে এবং সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা ভাগ করে দেওয়া হয়। এই যে ব্যবস্থা, এটাকে আমরা বলি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। ভারতবর্ষের যে শাসন ব্যবস্থা সেটা কাঠামোগত দিক থেকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব যে সেখানে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা আছে, কিন্তু ভারতবর্ষের সংবিধানে কোথাও ভারতকে যুক্তরাষ্ট্র এই কথাটা বলা হয়নি, বলা হয়েছে রাজ্যসমূহের ইউনিয়ন। স্বাভাবিক কারণেই প্রশ্ন দেখা দিয়েছে যে ভারতকে কি সত্যি সত্যি যুক্তরাষ্ট্র বলা যায়। এক্ষেত্রে তিন দিক থেকে ভারতবর্ষের যুক্তরাষ্ট্রের প্রকৃতি বিশ্লেষণ করা যেতে পারে। প্রথমত হচ্ছে ভারতবর্ষের সংবিধানে যে সমস্ত ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো বর্তমান আছে। দ্বিতীয়ত ভারতবর্ষের সংবিধানে যেসব ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো অনুপস্থিত অর্থাৎ নেই। তৃতীয়ত আমাদের আলোচনা করতে হবে যে ভারতবর্ষের সংবিধানে যে অন্তর্নিহিত প্রকৃতি, সেই অন্তর্নিহিত প্রকৃতি অনুযায়ী ভারতবর্ষকে যুক্তরাষ্ট্রীয় বলা যায় কিনা, এই তিনভাবে আমাদের আলোচনাকে নিয়ে আসতে হবে। প্রথমে আলোচনা করা যেতে পারে ভারতীয় সংবিধানে যে সমস্ত যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্যগুলো সন্নিবেশিত হয়েছে সেগুলো নিয়ে। প্রথমে হচ্ছে ক্ষমতার বন্টন। যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য অনুযায়ী ভারতবর্ষের সংবিধানের ৭ম তফসিলে 3টি তালিকার মাধ্যমে কেন্দ্রীয় সরকার এবং আঞ্চলিক সরকারগুলির মধ্যে সুনির্দিষ্টভাবে ক্ষমতা ভাগ করে দেওয়া হয়েছে। এই 3টি তালিকা হচ্ছে কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং হচ্ছে যুগ্ম তালিকা। এই 3টি তালিকার মাধ্যমে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে যেভাবে ক্ষমতা ভাগ করে দেওয়া হয়েছে তাতে ভারতবর্ষের যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ আছে। এরপর হচ্ছে সংবিধানের প্রাধান্য। সংবিধানকে দেশের সর্বোচ্চ মৌলিক আইন হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, অর্থাৎ আইনসভাগুলো যে আইন প্রণয়ন করে সেগুলো সংবিধানের সঙ্গে সামঞ্জস্য বিধান করেই আইন প্রণয়ন করতে হয়। সর্বস্তরের শাসন কর্তৃপক্ষকে সংবিধানকে মান্য করেই তাদের প্রশাসনিক দায় দায়িত্ব পালন করতে হয়। সেদিক থেকে যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য অনুযায়ী সংবিধানের প্রাধান্য ভারতবর্ষের সংবিধানে স্বীকৃতি লাভ করেছে। 3 নম্বর হচ্ছে লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান। যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য অনুযায়ী ভারতবর্ষের যে সংবিধান সেটা লিখিত সংবিধান এবং ভারতবর্ষের সংবিধান পুরোপুরিভাবে দুষ্পরিবর্তনীয় না হলেও এর আংশিকভাবে দুষ্পরিবর্তনীয় করে রাখা আছে, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা ভাগাভাগির প্রশ্নের যে বিষয়গুলো আছে ভারতবর্ষের সংবিধানে সেই অংশগুলোকে দুষ্পরিবর্তনীয় করে রাখা হয়েছে। সুতরাং এখানেও যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য বিদ্যমান আছে। এরপর হচ্ছে যুক্তরাষ্ট্রীয় আদালত। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার যে রীতি, সেই রীতি অনুযায়ী ভারতবর্ষেও যুক্তরাষ্ট্রীয় আদালত আছে, যার নাম হচ্ছে সুপ্রিম কোর্ট। ভারতীয় সুপ্রিম কোর্ট যুক্তরাষ্ট্রীয় আদালতের দায়িত্ব পালন করে থাকে। ভারতবর্ষের যে আদালত, সেই আদালত সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা হিসেবে ভূমিকা পালন করে এবং রক্ষাকর্তা হিসেবে ভূমিকা পালন করে। শুধু তাই না, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যদি ক্ষমতা ভাগাভাগির প্রশ্নে কোনো বিরোধ দেখা দেয় তাহলে সুপ্রিম কোর্ট অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় আদালত এই যুক্তরাষ্ট্র সংক্রান্ত দ্বন্দ্বের মীমাংসা করে থাকে। 5 নম্বর দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। ভারতবর্ষে যে কেন্দ্রীয় আইনসভা আছে অর্থাৎ পার্লামেন্ট, সেই পার্লামেন্টের 2টো কক্ষ আছে অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে, যার উচ্চ কক্ষ হচ্ছে রাজ্যসভা এবং নিম্ন কক্ষ হচ্ছে লোকসভা। এবার উচ্চকক্ষে রাজ্যগুলির প্রতিনিধিত্বের ব্যবস্থা আছে
এবং নিম্নকক্ষে জনপ্রতিনিধি নিয়ে এই নিম্নকক্ষ গঠিত হয়। সুতরাং যুক্তরাষ্ট্রের যে বৈশিষ্ট্য দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, সেটা ভারতবর্ষের সংবিধানের ক্ষেত্রেও বর্তমান। 6 নম্বর, দুই ধরনের সরকার। যুক্তরাষ্ট্রের যে অপরিহার্য বৈশিষ্ট্য সেটা হচ্ছে দুই ধরনের সরকারের অস্তিত্ব। ভারতবর্ষেও দুই ধরনের সরকার আছে, একটা হচ্ছে কেন্দ্রীয় সরকার আর হচ্ছে আঞ্চলিক সরকার। বর্তমানে ভারতবর্ষে 28টি অঙ্গরাজ্য আছে এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। সুতরাং এই দিক থেকেও ভারতবর্ষের যে শাসন ব্যবস্থা সেটা যুক্তরাষ্ট্রের একথা বলা যায়। এরপর ভারতবর্ষের সংবিধানে যে সমস্ত যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্যগুলো বিদ্যমান নেই অর্থাৎ অনুপস্থিত আছে, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এই বৈশিষ্ট্যগুলো না থাকার জন্যই ভারতবর্ষের সংবিধানকে বা ভারতবর্ষের যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থাকে অনেকেই যুক্তরাষ্ট্র বলার পক্ষপাতী নন। 1 নম্বর হচ্ছে আংশিক দুষ্পরিবর্তনীয় সংবিধান। যুক্তরাষ্ট্রের সংবিধান দুষ্পরিবর্তনীয় হয়, কিন্তু ভারতবর্ষের সংবিধানকে আংশিকভাবে দুষ্পরিবর্তনীয় করে রাখা আছে। ভারতবর্ষের পার্লামেন্ট সংবিধানের মূল কাঠামো ছাড়া অন্য যে কোনো অংশের পরিবর্তন অতি সহজেই করতে পারে, অর্থাৎ সুপরিবর্তনীয় করে রাখা হয়েছে। দ্বিতীয়ত, রাজ্যসভায় রাজ্যগুলির সমপ্রতিনিধিত্বের নীতির অস্বীকৃতি। যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য অনুযায়ী আইনসভার উচ্চকক্ষে রাজ্যগুলোর সমপ্রতিনিধিত্বের ব্যবস্থা থাকে, অর্থাৎ ছোট বড় সব রাজ্যই সমান প্রতিনিধি পাঠাতে পারে রাজ্যসভায়, অর্থাৎ উচ্চকক্ষে। ভারতবর্ষের উচ্চকক্ষ রাজ্যসভায় এই সমপ্রতিনিধিত্বের নীতি গ্রহণ করা হয়নি, অর্থাৎ জনসংখ্যার ভিত্তিতে বড় রাজ্যগুলো বেশি প্রতিনিধি পাঠাতে পারে এবং ছোট যে রাজ্যগুলো আছে অর্থাৎ কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য, সেখান থেকে কম প্রতিনিধি পাঠাতে পারে রাজ্যসভায়। অর্থাৎ যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য অনুযায়ী ভারতবর্ষের যে উচ্চকক্ষ, আইনসভার উচ্চকক্ষ, সেখানে সমপ্রতিনিধিত্বের ব্যবস্থা করা হয়নি। 3 নম্বর, সুপ্রিম কোর্টের সীমাবদ্ধতা। যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য অনুযায়ী সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ ক্ষমতা থাকে। 3 নম্বর, সুপ্রিম কোর্টের সীমাবদ্ধতা। যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য অনুযায়ী সর্বোচ্চ আদালতের বিচার করার ক্ষেত্রে একটা সর্বোচ্চ ক্ষমতা থাকে। আইনের যথাবিহিত পদ্ধতি অনুযায়ী সর্বোচ্চ আদালত বিচার কার্য সম্পন্ন করতে পারে, অর্থাৎ আইনসভা প্রণীত আইন এবং সাংবিধানিক আইনগুলো যথাযথ কিনা, ন্যায়নীতির উপর প্রতিষ্ঠিত কিনা, সেই বিচারও যুক্তরাষ্ট্রীয় আদালত করতে পারে। কিন্তু ভারতবর্ষের সুপ্রিম কোর্টের হাতে সীমাবদ্ধতা আছে, অর্থাৎ আইনগুলো যথাযথ কিনা, ন্যায়নীতির উপর প্রতিষ্ঠিত কিনা, সেই বিষয়ে বিচার করার ক্ষমতা ভারতবর্ষের সুপ্রিম কোর্টের নেই। তাছাড়া পার্লামেন্ট ইচ্ছা করলে সংবিধান সংশোধনের মাধ্যমে সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়কে অস্বীকার করতে পারে বা অকার্যকর করতে পারে। 4 নম্বর, রাজ্যগুলির আংশিক স্বাধিকার। যদিও সংবিধান অনুযায়ী রাজ্যের ক্ষমতা আলাদা করে দেওয়া আছে, তবুও অনেক ক্ষেত্রে রাজ্যগুলোর যে অধিকার, সেই অধিকারগুলো কেন্দ্রের দ্বারা প্রভাবিত হতে পারে। পার্লামেন্ট আইন করে যে কোনো রাজ্যের নাম, সীমানা ইত্যাদি পরিবর্তন করতে পারে রাজ্যের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও। 5 নম্বর, দ্বৈত নাগরিকত্বের অস্বীকৃতি। যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য হচ্ছে সেখানে দ্বৈত নাগরিকতা থাকে, অর্থাৎ সারা দেশব্যাপী নাগরিকত্ব থাকে এবং হচ্ছে রাজ্যগুলোর জন্য আলাদা নাগরিকত্বের স্বীকৃতি থাকে। কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে এক নাগরিকত্ব স্বীকৃত, অর্থাৎ ভারতবর্ষের অধিবাসীরা শুধুমাত্র ভারতীয় নাগরিক, কোনো অঙ্গরাজ্যের নাগরিক নয়। এক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য ক্ষুণ্ণ হয়েছে। 6 নম্বর, রাজ্যের স্বতন্ত্র সংবিধানের অস্বীকৃতি।
যুক্তরাষ্ট্রে রাজ্যগুলোর জন্য আলাদা সংবিধান থাকে, কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে রাজ্যের জন্য কোনো আলাদা সংবিধানের ব্যবস্থা নেই। রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারই ভারতবর্ষের যে পার্লামেন্ট, সেই ভারতবর্ষের পার্লামেন্টের যে স্বীকৃত ব্যবস্থা, সেই ব্যবস্থা অনুযায়ী শাসনকার্য পরিচালনা করতে হয়। 7 নম্বর, স্বতন্ত্র রাজ্য বিচার ব্যবস্থার অস্বীকৃতি। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় রাজ্যের জন্য আলাদা বিচার ব্যবস্থা থাকে। এই রাজ্যের যে বিচার ব্যবস্থা অর্থাৎ আদালত, রাজ্যের অভ্যন্তরে যে কোনো বিচারের দায়িত্ব পালন করতে পারে, কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে অখণ্ড বিচার ব্যবস্থা আছে, অর্থাৎ সুপ্রিম কোর্টের অধীনে থেকেই অন্যান্য যে বিচার বিভাগগুলো আছে, আদালতগুলো আছে, সেই আদালতগুলোকে তাদের বিচার কার্য সম্পন্ন করতে হয়। এখানেও যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, সেই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা অনেকাংশেই ক্ষুণ্ণ হয়েছে। ভারতীয় শাসন ব্যবস্থার যে অন্তর্নিহিত প্রকৃতি, সেই অন্তর্নিহিত প্রকৃতি বিশ্লেষণ করলেও দেখা যাবে যে ভারতবর্ষের শাসন ব্যবস্থার ক্ষেত্রে কেন্দ্রের দিকে ঝোঁকটা বেশি আছে, অর্থাৎ কেন্দ্রীয় প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে। কোন কোন ক্ষেত্রে? প্রথমত হচ্ছে আইন সংক্রান্ত ক্ষেত্রে কেন্দ্রীয় প্রাধান্য প্রতিষ্ঠিত। ভারতবর্ষে কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকার মধ্যে ক্ষমতাগুলো ভাগ করে দেওয়া হলেও এই 3 তালিকার বাইরে যে অবশিষ্ট ক্ষমতাগুলো আছে, সেই ক্ষমতাগুলোকে কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত করা হয়েছে। আবার যুগ্ম তালিকাভুক্ত বিষয়ে উভয় প্রকার সরকারি আইন প্রণয়ন করতে পারলেও রাজ্যের প্রণীত আইনগুলো যদি কেন্দ্রীয় আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে রাজ্যের আইনের এই অসামঞ্জস্যপূর্ণ অংশটুকু বাতিল বলে ঘোষিত হয়। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে রাজ্য তালিকাভুক্ত বিষয়েও কেন্দ্রীয় আইনসভা আইন প্রণয়ন করতে পারে। আবার সংবিধানের 356 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কোনো রাজ্যের নির্বাচিত রাজ্য সরকারকে ফেলে দিয়ে, অর্থাৎ নির্বাচিত রাজ্য সরকারকে ক্ষমতাচ্যুত করে রাজ্যের শাসন ব্যবস্থা নিজের হাতে তুলে নিতে পারে। কিছু ক্ষেত্রে রাজ্যপাল যদি মনে করেন যে জাতীয় স্বার্থে রাজ্যের যে প্রণীত বিল, রাজ্যের যে উত্থাপিত বিল, সেটা নিজে স্বাক্ষর না করে রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠাতে পারেন, সেক্ষেত্রে কেন্দ্রীয় আইনসভা রাজ্যের প্রণীত আইনের উপর হস্তক্ষেপ করতে পারছে। 2 নম্বর, প্রশাসনিক ক্ষেত্রে কেন্দ্রের প্রাধান্য। আইন প্রণয়নের মতোই প্রশাসন পরিচালনা করবার ক্ষেত্রেও কেন্দ্রের যে প্রাধান্য সেটা পরিলক্ষিত হয়। যেমন রাজ্যের প্রশাসনিক কর্তৃপক্ষকে কেন্দ্রীয় আইনসভা প্রণীত আইনের সঙ্গে সামঞ্জস্য বিধান করেই তার শাসন কার্য পরিচালনা করতে হয়। এছাড়া কেন্দ্রীয় শাসন বিভাগ কর্তৃক সম্পাদিত কার্যাবলীর সঙ্গে সামঞ্জস্য বিধান করে রাজ্যের শাসন বিভাগকে তার কার্য সম্পাদন করতে হয়। জাতীয় স্বার্থে কিংবা প্রশাসনিক কারণে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে যোগাযোগ ব্যবস্থা, রাজ্যের অন্তর্গত রেলপথ সংরক্ষণের জন্য নির্দেশ দিতে পারে। আবার কোনো রাজ্য সরকার যদি কেন্দ্রের নির্দেশ যথাযথ পালন না করে, তবে রাষ্ট্রপতি শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণা করতে পারেন। এছাড়া কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের কর্মচারীদের বিশেষ কতগুলি কার্য সম্পাদনের দায়িত্ব অর্পণ করতে পারেন এবং অঙ্গরাজ্য নদী ও নদী উপত্যকাগুলি নিয়ে বিরোধ বাঁধলে পার্লামেন্ট আইন প্রণয়ন করে তার মীমাংসা করতে পারে। এছাড়া বিভিন্ন রাজ্যের মধ্যে বিরোধ নিষ্পত্তি করে শাসনকার্যে সংহতি সাধনের উদ্দেশ্যে রাষ্ট্রপতি অন্তরাজ্য পরিষদ গঠন করতে পারে। 3 নম্বর, আর্থিক বিষয়ে কেন্দ্রের প্রাধান্য প্রতিষ্ঠিত। যেমন অধিক গুরুত্বপূর্ণ প্রত্যক্ষ এবং পরোক্ষ করগুলি কেন্দ্রের অধীন, কেন্দ্রই এই করগুলো আদায় করতে পারে। এছাড়া অঙ্গরাজ্যগুলিকে
আর্থিক সাহায্য বা অনুদান প্রদানের মাধ্যমে কেন্দ্র তাদের নিয়ন্ত্রণ করে। কোন রাজ্য সরকারকে কতটা পরিমাণ আর্থিক সাহায্য প্রদান করা হবে তা স্থির করে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত অর্থ কমিশন। এক্ষেত্রেও কেন্দ্রের প্রাধান্য প্রতিষ্ঠিত। রাজ্য সরকারগুলির আয় ও ব্যয় এবং লেনদেন পরীক্ষা করার জন্য মহা হিসাব রক্ষক এবং মহা হিসাব নিয়ামক ও নিরীক্ষক রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। সবচেয়ে বড় কথা, রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করে কেন্দ্রীয় সরকারের ইচ্ছা অনুসারে আর্থিক নীতি অনুসরণ করার জন্য রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিতে পারে। এই আলোচনার পরিপ্রেক্ষিতে কথা বলা যায় যে ভারতবর্ষের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার ক্ষেত্রে অস্বাভাবিকভাবে কেন্দ্রীয় প্রবণতা লক্ষ্য করা যায়। এই কেন্দ্র প্রবণতার জন্য অধ্যাপক হোয়ার মন্তব্য করেছেন যে ভারতীয় শাসন ব্যবস্থাকে এককেন্দ্রিক বৈশিষ্ট্য সমন্বিত যুক্তরাষ্ট্র না বলে যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্যযুক্ত এককেন্দ্রিক রাষ্ট্র বলাই যুক্তিযুক্ত। তিনি ভারতকে যুক্তরাষ্ট্র প্রতিম বলে বর্ণনা করেছেন। আবার প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ দুর্গাদাস বসু ভারতীয় সংবিধানকে সম্পূর্ণরূপে এককেন্দ্রিক বা যুক্তরাষ্ট্রীয় না বলে উভয়ের সংমিশ্রণ বলে বর্ণনা করেছেন। কিন্তু বার্স, গ্রেনভিল, অস্টিন, মরিস জোন্স প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী ভারতকে একটি সমবায়িক যুক্তরাষ্ট্র বলে বর্ণনা করেছেন। অনেক অর্থনীতিবিদ ভারতীয় যুক্তরাষ্ট্রকে বাজার যুক্তরাষ্ট্র বলে অভিহিত করার পক্ষপাতী। তাদের যুক্তি হচ্ছে যে উদারীকরণের যুগে রাজ্যগুলি নিজেদের যে আর্থিক সংকট, সেই আর্থিক সংকটের হাত থেকে রেহাই পাওয়ার জন্য বিদেশি বেসরকারি বিনিয়োগের প্রত্যাশায় পারস্পরিক বিরোধিতায় অবতীর্ণ হয়েছে। এই অবস্থায় ভারতীয় যুক্তরাষ্ট্র তার আগেকার সহযোগিতামূলক প্রকৃতি হারিয়ে ফেলে আন্তঃরাজ্য প্রতিযোগিতামূলক যুক্তরাষ্ট্র এর রূপ ধারণ করেছে। ধন্যবাদ।